সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। ঝিনাইদহের এমপি আনারের মরদেহ কলকাতায় উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 3 জন আটক। সাম্প্রতিক দাবদাহে কিশোরগঞ্জে লিচুর ফলন বিপর্যয়, ঝরে গেছে অধিকাংশ, হতাশ চাষিরা। নিখোঁজের 7 দিন পর ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 12 মে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর 16 মে থেকে আনার নিখোঁজ ছিলেন। পরে পশ্চিমবঙ্গের বরানগর থানায় জিডি করেন সংসদ সদস্যের বন্ধু গোপাল। এই ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে আনোয়ারুল আজিমের নির্বাচনী এলাকায়। অবশ্যই এটা সঠিক তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো যে কীভাবে, কোথায়, কেন হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছে, প্রশাসন অবগত আছে, প্রশাসনিক সকল প্রক্রিয়ায় এখানে থাকবে এবং আমরা শতভাগ সহযোগিতা করব। লাশ ফেরত আনার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার আলম। শাহরিয়ার, খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা কি বলছেন, এলাকার সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল 11টার পর থেকেই এই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই এমপির বাসভবন এবং দলীয় কার্যালয়ের পাশে ভূষণ স্কুল মাঠে হাজার হাজার নেতাকর্মী আসতে শুরু করে। তাদের একটি কথা যে এত জনপ্রিয় এমপি কিভাবে এই হত্যাকাণ্ডের শিকার হলেন। সবারই একটাই দাবি, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলার মাটিতে দেখতে পারে। আমি আপনাকে একটু দেখাই, এই ভূষণ স্কুল মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী এই খবর শুনে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে এসেছেন। আপনাকে আমি একটু জানিয়ে রাখি, কলকাতার যে হোটেলটিতে এমপি আনারের মরদেহ পাওয়া গিয়েছে সেটা BU 56 নামের যে ফ্ল্যাটটি, গত 1 মাস আগে সেই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল বলে ভারতের গণমাধ্যম বরাত দিয়ে এই তথ্য আমরা জানতে পেরেছি। যেহেতু ঘটনাটি ভারতে, আমাদের তথ্য জানতে আসলে ভারতের গণমাধ্যমগুলোকেই বেশি ফলো করতে হচ্ছে। আরেকটু জানিয়ে রাখি, এমপি আনোয়ারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। নিউ টাউনের টেকনো সিটি থানা পুলিশ জানিয়েছে এমপির দেহের মূল অংশ ট্রলিতে ভরে আসলে পাচার করা হয়েছে। এমন তথ্যই আসলে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি। এছাড়াও টেকনো সিটির পুলিশ জানিয়েছে এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য তারা পেয়েছেন। হত্যাকাণ্ডে 6 জন জড়িত, এর মধ্যে সবাই বাংলাদেশি। এর মধ্যে 5 জন দেশে ফিরে এসেছেন, যার মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। তবে এখানকার স্থানীয়দের সাথে এবং নেতাকর্মীদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি, তারা এই হত্যাকাণ্ডের এবং এমপি আনোয়ারুল আজিম আনারের টানা 3 বারের এমপি তিনি এবং বিপুল ভোটে জয়লাভ করেছেন গত 3 ভোটে এই আসন থেকে। তাদের একটাই দাবি যে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটলো, এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলার মাটিতে হয়, এমনটি দাবি করেন এখানকার নেতাকর্মীরা। আমরা ফাঁসি চাই। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার আলম। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। আর নিহত আনারের মেয়ে পিতার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে
আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ঝিনাইদহের সংসদ সদস্য হত্যার ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এরা বাংলাদেশ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতের পুলিশ সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। মাননীয় সংসদ সদস্য কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো। ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে কোনো মরদেহ খুঁজে পায়নি পুলিশ। কলকাতা পুলিশ বাংলাদেশের উপ হাই কমিশনকে এই তথ্য জানিয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এ নিয়ে বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। পরের প্রসঙ্গে যাচ্ছি। ময়মনসিংহের ত্রিশালে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আলী হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক। এর আগে মঙ্গলবার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি গর্ত খুঁড়ে 2 শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আলী হোসেনের স্ত্রী আমিনা বেগম এবং তাদের 2 সন্তান, 4 বছর বয়সী আবু বক্কর ও 2 বছরের আনাস। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমিনা। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা জানান, শেয়াল গর্ত খুঁড়ে একটি মরদেহ বের করলে স্থানীয়রা তা দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। নদী শাসন ও খননের অভাবে নওগাঁর বেশিরভাগ নদী পরিণত হয়েছে মরা খালে, যার বিরূপ প্রভাব পড়েছে পরিবেশের ওপর। বিপাকে পড়েছেন নদী তীরবর্তী অঞ্চলের কৃষি ও মৎস্যজীবীরা। এক সময়ে কয়েক হাজার মানুষের জীবিকার মূল উৎসই ছিল নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা, নাগর, শিব ও পুনর্ভবা নদী। কিন্তু বর্তমানে বছরে মাত্র 3 থেকে 4 মাস পানি থাকে এসব নদীতে, বাকি সময় ধুধু বালুচর। শুষ্ক মৌসুমের শুরুতেই নদীগুলো পানিশূন্য হওয়ায় বোরো খেতে সেচ নিয়ে শঙ্কায় পড়েন নদী তীরের হাজারো কৃষক। এক সময় নদীতে মাছ ধরা হতো, এই নদীর পানি দিয়ে পাওয়ার পাম্প মেশিন দিয়ে ইরির আবাদ করা হতো। এখন নদী ভরাট হয়ে শুকিয়ে গেছে, আসলে মরুভূমির মতো হয়ে গেছে নদীটা। নদী শুকিয়ে গেছে, তাই কারণে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এই নদীটার নাব্যতা হারিয়ে গেছে, নৌ চলাচল ব্যাহত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী ও খাল খনন করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 2 পাশে আমাদের ইরিগেশনের অনেক জমি এই নদীর পানি দিয়ে আগে হতো, কিন্তু বর্তমানে সেই পানি নাই। এখানে কোনো রকম ডিপের পানি দিয়ে অনেকে সেচ দিতে হয়, সে অনেক সময় এই খরার জন্য ডিপের পানিও ওঠে না। এরই মধ্যে জেলার 48টি নদী ও খাল খননের জন্য আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সব নদীগুলা যদি আমরা এই সেকেন্ড ফেজে নদী এবং খাল 48টা যদি সেকেন্ড ফেজে আমরা খনন করতে পারি, তাহলে নওগাঁ জেলায় আপনার পানির যে স্কারসিটি, পানির যে স্বল্পতা, সেটা আমরা মনে করি যে শুষ্ক মৌসুমে ভূপরিস্থ পানির চাহিদা আমরা মেটাতে পারব। দ্রুত নদী খননের দাবি এই অঞ্চলের মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ।
সাম্প্রতিক দাবদাহে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচুর বেশ ক্ষতি হয়েছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বিক্রির পরিমাণ নেমে যেতে পারে অর্ধেকে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া থেকে হোসেন্দি বাজার সড়কের দুই পাশ ও বিভিন্ন বাড়ির আঙিনায় শোভা পাচ্ছে শত শত লিচু গাছ। প্রায় সব গাছেই ঝুলছে রসালো এই ফল। তবে প্রচণ্ড দাবদাহে নষ্ট হয়েছে অনেক বাগানের লিচু। এই অবস্থায় হতাশ চাষিরা। লোকসানের আশঙ্কা করছেন অনেকে। রোদের তাপে গরমে সমস্ত লেচু গেছে পুড়িয়া। গরম বাতাসে আমরা লেচু নষ্ট হয়েছে, কিছু কিছু লেচু আমরা রাখতে পারিছি। তবে আমরা এবারে যাই যারা ব্যবসা করি মনে করেন আমরা দরা দেখা গেছে যে মাঝে একটা শিলা বৃষ্টি হয়েছিল, যার ফলে লেচু গুলা ফাইটা গেছে। বাজারে অবশ্য বেশি দামে ফলটি বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা। এখানে লেচু বিখ্যাত, এই জন্য ওই জায়গায় আসা আর কি। লেচু কিনলাম, মোটামুটি দাম আছে 100-1000 টাকা। আমি 200 লিচু নিয়েছি, দামটা বেশি মনে হয়েছে আমার কাছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান দাবদাহের পরও 3-4 কোটি টাকার লিচু বিক্রি হবে। যে সকল কৃষকগণ প্লাবন সেচ দিয়েছেন, পানি দিয়েছেন বাগানে নিয়মিত, তাদের বাগানগুলোতে লিচু আছে, কিন্তু যারা পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দেননি এবং সঠিক উপায়ে স্প্রে করেননি, তাদের বাগানের পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেখানে প্রতি বছর 6 থেকে 7 কোটি টাকা লিচু আমরা এই এলাকা থেকে বিক্রি করতাম, চলতি বছর আমরা আশা করছি 3 থেকে 4 কোটি টাকা লিচু হয়তো এই এলাকা থেকে বিক্রি হবে। স্থানীয়রা জানান গত বছর মঙ্গলবাড়িয়ার চাষিরা 7 থেকে 8 কোটি টাকার লিচু বিক্রি করেছিলেন। তবে আমি অনেক দীপ্ত বার্তা কক্ষ। চলতি মৌসুমে তাপমাত্রার রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গা। দীর্ঘ সময় ধরে চলা দাবদাহে বিরূপ প্রভাব পড়েছে আম লিচুর ফলনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জান্নাতুল আউলিয়া। জান্নাতুল, জেলায় আম লিচুর ফলন নিয়ে কৃষি বিভাগ কি বলছে? দাবদাহের ফলে কি ধরনের প্রভাব পড়েছে তাতে? জি, যেমনটি আপনি বলছিলেন, আমাদের কিন্তু চুয়াডাঙ্গাতে বেশ কিছুদিন যেমন টানা 19 দিন রেকর্ড তাপমাত্রা গড়েছে এবং তাপমাত্রার পারদ কিন্তু এখনও কমছে না। প্রতিনিয়তই কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু সে পরিমাণ আশানুরূপ কোনো আবহাওয়ার পরিবর্তন চুয়াডাঙ্গাবাসী কিন্তু এখনও দেখতে পারেনি। তো এক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব পড়েছে ফসলি জমি এবং আম এবং লিচুর উপরে। যদি লিচুর মেট্রিক টন জমিতে লিচু আবাদ করা হয়েছে এবং তীব্র তাপদাহের কারণে সঠিক পরিমাণে পানি না পাওয়ার কারণে কিন্তু অনেক লিচুর মুকুল ঝরে গেছে। তারপরেও এটি আশানুরূপ খবর হচ্ছে যে বাজারে কিন্তু লিচুর দামটা বেশ ভালো এবং এর জন্য কিন্তু ব্যবসায়ীরা বেশ খুশি। এ বিষয়ে যেটা আমরা জানতে পেরেছি ফল ব্যবসায়ীদের সাথে কথা বলে, যে তারা বলছে যে প্রতি 1 পণ অর্থাৎ 80 পিস লিচুর দাম কিন্তু 250 থেকে 320 টাকা এই দামের উপরে ওঠানামা করছে। এবং তারা যেমনটি বলছেন যে যার কাছে যেমন তারা সেরকম এই দামের মধ্যে কম বেশি নিয়ে কিন্তু লিচুটা বিক্রি করছে বাজারে। আর যদি কৃষি বিভাগের কথা বলতে যাই, তো কৃষি বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গাতে 3 ধরনের লিচু উৎপাদন হয়। একটা হচ্ছে দেশি, মুম্বাই লিচু এবং চাইনা থ্রি। তবে আমরা বাজারে এসে যেমনটি আজকে দেখতে পেরেছি, মুম্বাই লিচু কিন্তু বাজারে এখন রমরমা। দোকানিরা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে চাইনা লিচুটা আসতে আরো কিছুদিন সময় লাগবে, আর দেশি লিচু একেবারে শেষের দিকে বাজারে নামে। এখন তারা মুম্বাই লিচু বিক্রি করছে। কৃষি বিভাগের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে অতি তীব্র খরার কারণে কিন্তু এবছর লিচুর কিছুটা বিপর্যয় হলেও দামটা তারা নির্ধারণ করে দেওয়ার কারণে দোকানিদের, ফল ব্যবসায়ীদের সেরকম কোনো ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেন না। এবং কৃষি বিভাগ যেমনটি পরামর্শ দিচ্ছেন যে তারা বলছেন যে প্রতি এই তীব্র তাপদাহে যদি ঠিকঠাক মতো পানি সেচ করা যায় এবং প্রচুর পরিমাণে পানি দিয়ে যত্ন করা যায়, তাহলে লিচুর আবাদ কিন্তু আরো বাড়বে চুয়াডাঙ্গাতে। এর জন্য কিন্তু কৃষি বিভাগ নিয়মিত লিচু ব্যবসায়ী, আম ব্যবসায়ী, সব ব্যবসায়ীদের নিয়ে এবং যারা আবাদ করে মাঠে তাদেরকে নিয়ে একটা সেমিনার আয়োজন করবে এবং তারা প্রতিটা ইউনিয়নে, উপজেলা পর্যায়ে গিয়ে এইসব আবাদকারীদের সাথে বিভিন্ন সায়েন্টিফিক মেথড নিয়ে কাজ করবে। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জান্নাতুল আউলিয়া। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে 12 কেজি গাঁজা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন ফারুক হোসেন ও জাকির খান। তাদের কাছ থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে 12 কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব 7 জানায় ওই দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের কাছে বিক্রি করত। আকারে বড়, দেখতে সুন্দর এবং দাম তুলনামূলক কম হয় চট্টগ্রামে এতদিন বেশি চাহিদা ছিল ভারতের পেঁয়াজের, কিন্তু এবার কোরবানির আগ মুহূর্তে খাতুনগঞ্জে রাজত্ব করছে দেশি পেঁয়াজ। এর কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধির কথা জানান আড়তদাররা। এছাড়া চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে পেঁয়াজের আড়ত গড়ে উঠেছে। মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে, বিপরীতে ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। বিশ্ব চা দিবস পালন করল বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার বিসিএফসি ও ঢাকাস্থ চীনা দূতাবাস। রাজধানীর একটি ক্লাব মিলনায়তনে বুধবার বিশ্ব চা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএফসির সাধারণ সম্পাদক HM জাহাঙ্গীর আলম রানা। চায়ের ওপর বিভিন্ন তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরেন বিসিএফসির সিনিয়র সভাপতি এম মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক সচিব লি সাওপেং। সমাপনী বক্তব্য দেন বিসিএফসির সভাপতি SM কামাল উদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রকার চা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। পার্বত্য এলাকায় নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বান্দরবানের বিহারে বিহারে অনুষ্ঠিত হয় প্রার্থনা, চোয়াংদান, জল সিঞ্চন সহ নানা আনুষ্ঠানিকতা। সকালে বিহার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। চট্টগ্রামে সকাল থেকে দিনটি উপলক্ষে শোভাযাত্রা, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল গ্রহণ করেন বৌদ্ধ উপাসকরা। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা চন্দনের জল ও ফুল দিয়ে বোধি বৃক্ষমূলে জল সিঞ্চন করেন। পরে বিহারে সমবেত হয়ে হাজারো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের 3 দেশ। 2 রাষ্ট্রের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না বলে পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। জবাবে ইসরায়েল এই পরিকল্পনাকে বিকৃত পদক্ষেপ বলে মন্তব্য করেছে। এ নিয়ে জাতিসংঘের অন্তত 140 সদস্য এরই মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখনও ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। ইসরায়েলের পক্ষ নিয়ে এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য দলমত নির্বিশেষে যুক্তরাষ্ট্রের সব আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন তিনি। আইসিসির প্রধান কৌঁসুলি আদালতটিতে জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পর এ মন্তব্য করলেন ব্লিংকেন। এদিকে নরওয়ে জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেপ্তার করবে। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাডোলু এর তথ্য জানায়। রাজধানী তেহরানে সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজায় উচ্চপদস্থ কর্মকর্তা সহ লাখো মানুষ অংশ নেন। শোকের কালো পোশাক পরিহিতদের ঢল তেহরানের রাস্তা জুড়ে। গন্তব্য একটাই, ইউনিভার্সিটি অব তেহরান। শিক্ষা প্রতিষ্ঠানটির কম্পাউন্ডে তখন সদ্য প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে তেহরানের মানুষের এ যাত্রা। যখন তার মৃত্যুর খবর পেলাম, মনে হলো বাবাকে হারিয়েছি। শুধু ইরানিরাই নয়, বিশ্ব আজ শোকাহত। আমাদের নেতাকে শেষ পর্যন্ত সমর্থন করছি, তাকে শ্রদ্ধা জানাই। আমার বাবা হারানোর সময়
একই অনুভূতি হয়েছিল। আমরা খুব গুরুত্বপূর্ণ মানুষ হারিয়েছি। বুধবার সকালে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন ইরাকের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আল সুদানি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি অব জেনারেল নাইম কাশেম, হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ আরও অনেক মুসলিম নেতা। জানাজা শেষে আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা হয়। এতে যোগ দেন অগণিত শোকার্ত জনতা। এর আগে মঙ্গলবার তাবরিজ এবং কেম শহরে নিহতদের পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। রাতে মরদেহগুলো নেওয়া হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল হচ্ছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, সরাসরি যুক্ত রয়েছেন তিনি। হাসিব, ম্যাচ তো জমজমাট হচ্ছেই, এমন একটি ফুটবল ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কেমন দেখছেন? দোলা, দর্শকদের উন্মাদনাটা আসলে সবসময় থাকে, এটা আমি আগে সংবাদে বলেছি, এবং এখন কিন্তু উত্তেজনাটা বা উন্মাদনাটা একটু বেশি। এ কারণে যে নির্ধারিত যে 90 মিনিটে খেলা হয়েছে সেখানে কিন্তু মোহামেডান এবং বসুন্ধরা কিংসের খেলা কিন্তু এক সমতায় শেষ হয়েছে এবং অতিরিক্ত সময় খেলা চলছে। এবং একটু আগে কিন্তু প্রথম 15 মিনিটে, অর্থাৎ অতিরিক্ত সময়ের প্রথম 15 মিনিটে রাকিব হোসেন একটি গোল করে বসুন্ধরা কিংসের, এবং তারপরেই কিন্তু এই গোলটা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং এখন কিন্তু এই গোলটা নিয়ে পুরোপুরি একটা উত্তেজনা, এবং মাঠে যে পরিবেশ থাকে খেলা সেটা কিন্তু এখন নাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গোলটা হওয়ার পরেই মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক থেকে শুরু করে মিডফিল্ডার, ডিফেন্সে যারা আছেন তারা প্রত্যেকেই রেফারির উপরে ক্ষিপ্ত হন এবং রেফারিকে এক ধরনের ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এবং এইরকম পরিস্থিতিতে খেলাটা এখন একেবারেই বন্ধ রয়েছে। ঢাকার বাইরে ফুটবল, তার উপরে হচ্ছে একটা টুর্নামেন্টের, একটা ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে, যেখানে কিনা মোহামেডানের জন্য 12তম শিরোপা জয়ের একটা হাতছানি, কিংবা বসুন্ধরার জন্য 3য় শিরোপা বা শিরোপা পুনরুদ্ধারের একটা হাতছানি। এরকম একটা পরিবেশ বা এরকম একটা সমীকরণে আসলে এরকম ফাইনাল ম্যাচে এরকম একটা দৃশ্য দেখাটা বা দৃশ্যটা হওয়াটা খুবই স্বাভাবিক। যদিও জিনিসটা দুঃখজনক, কিন্তু তারপরেও বিষয়টা খুবই স্বাভাবিক, কারণ এরকম দৃশ্য আমরা সাধারণত ফুটবলে দেখি না। আমাদের ঢাকাতে যে খেলাগুলো হয় সেখানে আমরা অতটা দর্শক দেখি না, কিন্তু ঢাকার বাইরে আমাদের এই রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে যে পরিমাণ দর্শক, 25,000 ধারণ ক্ষমতা স্টেডিয়ামে যে পরিমাণ দর্শকের উপস্থিতি শুরু থেকেই, সময় সাথে সাথে কিন্তু সেই দর্শকের উপস্থিতির সংখ্যা বেড়েছে, বাড়ছে, উন্মাদনা শুরু থেকে আছে, এখন পর্যন্ত আছে। গোলের ইস্যুটা নিয়ে যেটা বললাম যে প্রচণ্ড এই শেষ মুহূর্তে রাকিব হোসেনের গোলে যে একটা উত্তেজনা শুরু হয়েছে, সেই গোলটি নিয়ে কিন্তু এখন একটা উন্মাদনা শুরু হয়েছে। তো সব কিছু মিলে আসলে এই মাঠের পরিবেশ একেবারেই বেশ উত্তেজনাপূর্ণ এবং একই সাথে হচ্ছে বেশ টানটান এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা বিষয়। কারণ আর কিছুক্ষণ পরে হয়তো ম্যাচটি শেষ হবে। যদি 15 মিনিট বা পরবর্তী 15 মিনিটের মধ্যে যদি খেলা শেষ হয়ে যায়, যেই ফলাফল এখন আছে 2-1 বসুন্ধরা এগিয়ে আছে, তাই যদি থাকে তাহলে বসুন্ধরা কিন্তু চ্যাম্পিয়ন হবে। কিন্তু মোহামেডান কিন্তু আসলে এই গোলটি মানছে না, যে গোলটি তারা একটু আগে কনসিড করেছে। তো সব কিছু মিলে আসলে মাঠের এই মুহূর্তের অবস্থানটা বেশ উত্তপ্ত, এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বললে যেরকম হওয়ার কথা ঠিক তেমনটাই আসলে এই রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে তেমনটাই রয়েছে। দোলা, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ঝিনাইদহের এমপি আনারের মরদেহ কলকাতায় উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 3 জন আটক। সাম্প্রতিক দাবদাহে কিশোরগঞ্জে লিচুর ফলন বিপর্যয়, ঝরে গেছে অধিকাংশ, হতাশ চাষিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।